প্রতি বছর আমাদের দেশ থেকে অনেক মানুষ কাজের জন্য বিদেশে যান। সেই রকমই 1990 সালে ভারতের কেরালা শহর থেকে নাজিব মোহাম্মদ নামে একজন ব্যক্তি চোখ ভরা স্বপ্ন নিয়ে সৌদি আরবের মরুদ্দেশে পাড়ি দেয় কাজের জন্য। কারণ সে ভেবেছিল বিদেশে গিয়ে কাজ করে অনেক টাকা উপার্জন করবে, আর তারপর সে তার ফ্যামিলি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাবে। চোখ ভরা স্বপ্ন নিয়ে বালির দেশে যাওয়ার পর সুখ তো দূরের কথা, দুর্ভাগ্যবশত তার জীবনটা দাসের জীবনে পরিণত হয়। সে প্রতিদিন এবং প্রতি মুহূর্তে এই দাসের জীবন থেকে পালিয়ে বাঁচবার চেষ্টা করে, কিন্তু তার ভাগ্য কোনোদিনই তার সাথ দেয় না, আর তারপরেও সে হাল ছাড়তে রাজি নয়। এই রকমই একটি সত্যিকারের সারভাইভাল জীবন কাহিনীর গল্প নিয়ে তৈরি হয়েছে একটি মালায়ালাম সিনেমা, যার নাম দ্য গোট লাইফ। এই মুভিটি 2024 সালেই রিলিজ হয়েছে। এই মুভিটা বানাতে প্রায় 16 বছর টাইম লেগেছে। আর ভিডিও শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। গল্পের শুরুতেই সৌদি আরবের এয়ারপোর্টে নাজিব এবং হাকিম নামে আমরা দুজন বন্ধুকে দেখতে পাই। তারা দুজন ভারত থেকে সৌদি আরবে এসেছে কাজের জন্য। পাসপোর্ট চেকিংয়ের সময় নাজিবকে অফিসার যখন ইংরাজিতে কিছু জিজ্ঞাসা করে, সে কিছুই বুঝতে পারছিল না। সে তখন হাকিমকে ডেকে বলে স্যার কি জিজ্ঞাসা করছে সে যেন বলে দেয়। হাকিম তখন আদো আদো ইংরাজিতে অফিসারকে সব উত্তর দিয়ে দেয়। আর আমরা তখনই জানতে পারি নাজিব হিন্দি ছাড়া কিছুই বুঝতো না আর বলতেও পারতো না, আর হাকিম কাজ চলবার মতন কিছু ইংরাজি আর তামিল বলতে পারত। তারপর তারা দেখে তাদের সাথে প্লেনে করে আরও যারা অনেকে এসেছিল তাদেরকে তাদের কোম্পানির লোক এসে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাদেরকেও আনতে আসছে না। হঠাৎ করেই এয়ারপোর্টের মধ্যে একজন ভারতীয়র সঙ্গে তাদের দেখা হয়। নাজিব তাকে একটা ফোন নাম্বার দিয়ে বলে সে যেন তাদের কোম্পানিতে কল করে বলে তাদেরকে এখান থেকে নিয়ে যাবার কথা। সে অনেকবার ফোন লাগাবার পরও ফোন কিছুতেই লাগছিল না, আর সে তখন তাদের বলে আজ শুক্রবার, এখানে সব অফিস আজ বন্ধ থাকে। দুই বন্ধু কোনো উপায় না পেয়ে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতে শুরু করে। কিছু সময় পার হবার পর হঠাৎ করেই তারা দেখে তাদের সামনে একজন মানুষ আসে আর তাদেরকে কাফিলের ব্যাপারে জিজ্ঞাসা করছে। আসলে সৌদি আরবে কাফিলের কথার অর্থ হলো মালিক। এই কথা জিজ্ঞাসা করতেই তারা দুজন ভাবে হয়তো এটাই তাদের মালিক। সেই লোকটি তাদের পাসপোর্ট দুটো দেখতে চায়, আর তারা দুটো পাসপোর্ট দেখানোর সাথে সাথে লোকটি তার পকেটে ঢুকিয়ে গাড়িতে উঠে পড়ে। তারাও কিছু বুঝতে না পেরে তারাও তাড়াতাড়ি করে তাদের জিনিসপত্র নিয়ে সেই লোকটির গাড়িতে উঠে পড়ে। কিন্তু তারা একটু অবাক হচ্ছিল, সবার যেখানে এসি বাস আসছিল সেখানে তাদের জন্য সামান্য একটা মালবোয়া গাড়ি কেন। দুই বন্ধু সেখানকার সুন্দর শহর দেখতে দেখতে যেতে থাকে, আর তারপরেই তারা দেখে তাদের গাড়ি মরুভূমির ওপর দিয়ে চলতে শুরু করেছে। আর তার ঠিক পরেই কাফিল গাড়ি থেকে নেমে ওখানে একটি লোকের সাথে কথা বলে এবং হাকিমকে তাদের তাঁবুতে নামিয়ে দেয়। নাজিব বারবার কাফিলকে বোঝানোর চেষ্টা করে যে তারা দুজন একসাথে এসেছে একই কোম্পানির হয়ে কাজ করতে। কাফিল তাদের কোনো কথাই বুঝতে পারছিল না এবং শুনতেও চাইছিল না, তাই সে নাজিবকে মারতে মারতে গাড়িতে তোলে। আর তার ঠিক কিছু ঘন্টা পর নাজিবকেও হাকিমের মতো একটা ছোট্ট তাঁবুতে একটা লোকের কাছে নামিয়ে দিয়ে চলে যায় এই কাফিল। ঘন রাত আর অনেক ঠান্ডার মধ্যে নাজিব কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। আর এখানে তো কোনো কোম্পানি নেই, তো কাফিল তাকে এখানেই কেন নামিয়ে দিয়ে গেল। সারাদিনের পর নাজিব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে সেখানে একটা নল থেকে জল খেয়ে বাইরের ঠান্ডার মধ্যে এক জায়গায় শুয়ে পড়ে। কিছুটা সময় পর সেখানে এতটাই হাওয়া দিচ্ছিল তার খুব ঠান্ডা লাগছিল, তাই সে সেখানে কাফিলের তাঁবুতে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। তারপরই মুভি ফ্ল্যাশব্যাকে আসে, আর সেখানেই আমরা দেখতে পাই নাজিব তার গ্রামে নদীর নিচে থেকে বালি তোলার কাজ করত, আর সেখানেই তার বন্ধু তাকে একদিন বিদেশি সিগারেট খেতে দেয় আর বলে এটা তার জামাইবাবু এনেছে, আর জামাইবাবু তার সাথে দুটো ভিসাও এনেছে। যদি সে বিদেশে কাজ করতে যেতে চায় তাহলে সে তার জামাইবাবুর সাথে যেতে পারে। এই কথা শুনে সে বলে বিদেশে যাবার মতন তার কাছে কোনো টাকা নেই, তাকে বিদেশে যেতে গেলে বাড়ি বিক্রি করে যেতে হবে। তার বন্ধু তখন তাকে জানায় বাড়ি বিক্রি করার দরকার নেই, বাড়ি বন্ধক দিয়ে 30,000 টাকা নিয়ে সে যদি বিদেশে যায় আর সেখানে গিয়ে মাত্র 2 মাস কাজ করলেই তার সব টাকা মিটে যাবে। তারপর নাজিব তার পরিবারের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাড়ি বন্ধক রেখে তার বন্ধুর সাথে জামাইবাবুর কাছে 30,000 টাকা নিয়ে যায় এবং তার জামাইবাবু বলে তার বিদেশে যাওয়ার জন্য সে পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করে দেবে। এরপর সে হঠাৎ লক্ষ্য করে তার পাশে শুয়ে থাকা কাফিল তাকে মারছে এবং তাকে বাইরে যেতে বলছে। সে কাফিলকে বাইরে অনেক ঠান্ডার কথা জানাবার পরও
কাফিল তাকে মারতে মারতে বাইরে করে দেয়, কারণ এক জায়গাতে মালিক এবং চাকর কখনোই শুয়ে থাকতে পারে না। এরপর সে বাইরে একটা ভাঙা গাড়িতে গিয়ে শুয়ে পড়ে এবং তার বউয়ের দেওয়া আচারের জায়গা থেকে আচার বার করে গন্ধ শুকতে থাকে, কারণ এখানে তার নিজেকে অনেকটা অসহায় মনে হচ্ছিল। আর এই গন্ধের মাধ্যমেই সে হয়তো মনকে বোঝানোর চেষ্টা করছিল যে তার পরিবার তার সাথেই আছে। এইভাবে একটা রাত কেটে যায়। তারপর সকালবেলায় নাজিব ওখানে একজন বয়স্ক লোককে দেখতে পায়। সে সামান্য হিন্দিও বুঝতো না এবং হিন্দি বলতেও পারত না। সেই বয়স্ক লোকটি সেখানকার পশুদের এবং কাফিলের দেখাশোনা করত। বয়স্ক লোকটি নাজিবকে বলে সেখানে থাকা ভেড়ার দুধটা সে যেন কাফিলকে দিয়ে আসে। নাজিব বুঝতে না পেরে সেই দুধটা নিজেই খেতে শুরু করে। এই দেখে বয়স্ক লোকটি দুধের জায়গা তার হাত থেকে কেড়ে নেয় এবং বলে এটা তার নয়, সে যেন ভেতরে কাফিলকে দিয়ে আসে। নাজিব দুধটা দেবার পর কাফিল এক নিঃশ্বাসে দুধটা খেয়ে ফেলে। নাজিব এরপর কাফিলকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এখানে একটা কোম্পানির কাজে এসেছে, তাকে কেন এখানে রাখা হয়েছে। কাফিল তার কোনো কথা শুনতে রাজি নয়। এরপর নাজিব লক্ষ্য করে তাকে যে কাফিল রাতের বেলা এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল সেই কাফিলও সেখানে এসে হাজির। সে তখন দুজন কাফিলকেই অনেকবার বোঝানোর চেষ্টা করে সে এখানে অফিসের কাজে এসেছে এবং তার ঘরবাড়ি বন্ধক রেখে সে এখানে এসেছে। এরপর সে ছুটতে গিয়ে একটা ডায়েরি এনে তাদেরকে দেখায় এবং তারা কোনো কথা না শুনেই সেই ডায়েরিটি ছিঁড়ে ফেলে দেয়। এইসবের পরে নাজিব যখন মন খারাপ করে এক জায়গায় বসেছিল তখন কাফিল তাকে ডেকে রুটি খেতে দেয় এবং ইচ্ছা না থাকলেও খিদের জ্বালায় নাজিব সেই রুটি খেতে রাজি হয়ে যায়। রুটিগুলো এতটাই মোটা এবং শক্ত ছিল তার খেতে দারুণ কষ্ট হচ্ছিল। আর সে খেতে খেতে হয়তো এটাই ভাবছিল যে তার গ্রামে হয়তো একটু টাকা পয়সা কম রোজগার হতো, কিন্তু সে অনেক সুখে ছিল। এই ভেবে হয়তো তার দু চোখ জলে ভরে যাচ্ছিল। পরের দিন সকালবেলায় সে যখন টয়লেট করতে গিয়েছিল ঠিক তখনই কাফিল তাকে এসে মেরে তার সামনে থেকে জলের জায়গাটা কেড়ে নেয়, কারণ এই দুর্গম মরুভূমির মাঝে জলের দাম প্রায় সোনার সমান। আর সে একটা চাকর হয়ে সেই জল নষ্ট করছে। এই দেখে তার পাশে থাকা বয়স্ক লোকটি তাকে ইশারা করে দেখায় সে যেন বাকি কাজটা বালি দিয়েই সেরে নেয়। এর ঠিক পরেই ওখানে একটি ছেলে গাড়িতে করে জল দিতে আসে আর নাজিব তাকে শহরে যাওয়ার রাস্তার কথা জিজ্ঞাসা করে। ছেলেটি কিছুই বুঝতে পারছিল না নাজিবের কথা, কিন্তু দূর থেকে কাফিল এই দৃশ্য দেখে সন্দেহ করে সে নিশ্চয়ই তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছিল। আর এই সন্দেহের বশেই রাগের মাথায় সে তার বেত দিয়ে নাজিবকে মারতে শুরু করে। নাজিবও রাগের মাথায় সে বেতটি ধরে নেয়। তারপরে কাফিল রেগে গিয়ে তার তাঁবু থেকে একটি বন্দুক এনে তাকে মারতে যায়। ঠিক সেই সময় নাজিব সেই বন্দুকটিও ধরে নেয়। এই দেখে কাফিল বন্দুকের ডাঁপ দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে আর নাজিব সেখানের বালিতে লুটিয়ে পড়ে। কাফিলের নাজিবের ওপর এই নির্মম অত্যাচার দেখে পাশে থাকা ছেলেটিও জলের ট্যাঙ্ক বন্ধ করতে ভুলে যায়। আর নাজিবের পাশ দিয়ে সেই উপজে পড়া জল যখন বইছিল নাজিব তখন তার গ্রামের কথা মনে করছিল। সে একসময় জলের নিচে থেকে বালি তুলত, আর এখানে এত বালির মাঝে সামান্য একটু জলের জন্য তাকে মার খেতে হচ্ছে। তার বিয়ের দিনের কথা এবং তার বউকে নিয়ে তার গ্রামের নদীতে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে, সেখানে তাদের কেউ বাধা দেবার ছিল না। গ্রামে তার ভালোবাসার কোনো অভাব ছিল না। আর এই ভাবতে ভাবতেই সে এই বিশাল মরুভূমির মাঝে কাঁদতে থাকে আর তার বউয়ের নাম ধরে চিৎকার করতে থাকে। ঠিক পরের দিন সকালবেলায় কাফিল তাকে ডেকে ভেড়ার দুধ দিতে বলে। সে তখন কাফিলকে জানায় সেই বয়স্ক লোকটা কোথায়, সেটা তো তার কাজ, সে কেন করবে। কাফিল কোনো কথা শুনতে রাজি নয়। সে বলে এখন থেকে এই কাজটা তাকেই করতে হবে। সে তখন বলে এই কাজ সে জানে না। তখন কাফিল তাকে কিভাবে কাজটা করতে হবে দেখিয়ে দেয়। দেখিয়ে দিতে কিছুক্ষণের মধ্যেই সে সেই কাজটা শিখে যায়। এরপর সে ভেড়ার দল নিয়ে চড়াতে যায় আর সেখানে ভেড়ার মারামারি থামাতে গিয়ে সে নিজেই ভেড়াদের শিঙের গুতুনিকে বালিতে পড়ে যায়। সেখানে থাকা কাফিল সেইবারের মতন ভেড়ার হাত থেকে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে একটু জল খেতে দেয়। এইভাবেই তার দিন কাটতে থাকে। ঠিক তার কিছুদিন পর আমরা দেখি শহর থেকে একটা গাড়ি করে কয়েকজন লোক এসেছে ভেড়ার লোম কেটে নিয়ে যাওয়ার জন্য। আর তাদের গাড়ির কাঁচে সে হঠাৎ করেই নিজের মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ির ছবিটা দেখতে পায় আর সে নিজেই চমকে যায়। আর এই দেখে কাফিল একটা ইট মেরে গাড়ির কাঁচটা ভেঙে দেয়। সেই ভাঙা কাঁচের এক টুকরো নিয়ে সে তার দাড়ি কাটার চেষ্টা করে, আর কাঁচে এতটা ধার ছিল না যে সেই কাঁচ দিয়ে তার দাড়ি কাটা যাবে। এত কষ্ট সে আর মেনে নিতে পারছিল না, তাই সে ছুটতে গিয়ে পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিতে যায়। ঠিক সেই সময় একটা চিল তার মাথায় ঠক্কর দিয়ে চলে যায়। আর এই ঠক্কর গিয়ে সে নিচের দিকে যখন তাকায় সে দেখে সেই পাহাড়ের নিচের দিকে চিল শকুনেরা যেন কিছু কুড়ে কুড়ে খাচ্ছে
এই দেখে সে সেখানে ছুটতে যায় এবং সেখানে গিয়ে সে দেখে তার আগে যে বয়স্ক লোকটি সেখানে পশুদের দেখাশোনা করত তার দেহটি সেখানে পড়ে আছে। এরপর সে ভয়ে কেঁপে ওঠে এবং সে ছুটতে চলে যায় সেই ভাঙা গাড়িটার মধ্যে। আর সেখানে গিয়ে সে বউয়ের বানানো আচারের জায়গাটা থেকে এক টুকরো আচার বের করে খেতে খেতে কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, না হলে তারও একদিন এই বয়স্ক লোকটার মতন অবস্থা হবে। তার পরের দিন নাজিব ভেড়া চড়াতে গিয়ে ঠিক করে সে আজই পালাবে। আর তারপরেই নাজিব এই বিশাল মরুভূমির ওপর দিয়ে ছুটতে শুরু করে। কিন্তু সে এটা জানতো না দূর থেকে কাফিল তাকে ঠিকই নজর রেখেছে। সে কিছু দূর ছোটার পর কাফিল উটের পিঠে করে তার পেছনে এসে তার পায়ের দিকে গুলি করে আর সে ভয়ে মাটিতে পড়ে যায়। তারপর কাফিল তার সামনে এসে বন্দুকের উল্টো দিক দিয়ে তার পা দুটোকে মেরে পুরো খোঁড়া করে দেয়। আর তারপর তাকে রাতের বেলায় ভেড়াদের সাথে বেঁধে রাখে। রাতের বেলায় তার যখন খুব জল তেষ্টা পাচ্ছিল সে কোনো রকমভাবে সেখানে এসে ভেড়াদের মতন করে বসে জল খেতে শুরু করে। আর এই নির্মম দৃশ্যটার জন্যই হয়তো এই মুভিটির নাম রাখা হয়েছে দ্য গোট লাইফ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আরও কয়েকটা বছর পার হয়ে গেছে। নাজিবের চুলদাড়িও আরও বড় বড় হয়ে গেছে আর তার জীবন এখন সেই আগের মতন একইভাবেই চলছে। সে এখান থেকে পালাবার ইচ্ছা প্রায় ছেড়েই দিয়েছে। এরপর একদিন নাজিব ভেড়া চড়াতে যায় আর হঠাৎই সেখানে শিলাবৃষ্টি চলে আসে। তাই সে ভেড়াদের দলকে নিয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। আর সেখানেই সে খেয়াল করে গুহার ভেতরে একটা সুড়ঙ্গ। আর সেই সুড়ঙ্গ ধরে সে হাঁটতে শুরু করে। কিছু সময় পর সে দেখে পাহাড়ের ওপারে চলে এসেছে এবং তার থেকে ঠিক একটু দূরে একটা মানুষ। সে কোনো রকমভাবে আওয়াজ দিয়ে সেই লোকটিকে ডাকে। সেই শব্দ শুনে লোকটি যখন তার সামনে আসে সে দেখে লোকটি আর কেউ নয়, কিছু বছর আগে হারিয়ে যাওয়া তার বন্ধু হাকিম। কয়েক বছর পর দুজন দুজনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর হাকিম তখনই তাকে জানায় সেও এখানে কাফিলের হয়ে নানান জায়গায় কাজ করার পর কিছুদিন হলো এখানে এসেছে। তারা দুজন যদি এখান থেকে কোনো রকমভাবে পালিয়ে না যায় হয়তো তারা আর বেশি দিন বাঁচতে পারবে না এদের অত্যাচারে। এর মধ্যেই ওখানে একজন কাফিল চলে আসে। আসার কারণে তারা দুজন তাদের দুজনের কাজে চলে যায়। যাবার আগে তারা দুজন দুজনকে কথা দিয়ে যায় তারা মাঝে মধ্যেই এভাবে দেখা করবে। এর ঠিক কিছুদিন পর নাজিব যখন উট চড়াতে গিয়েছিল সেই সময় হাকিম দূরে বালির ওপর তার জন্য একটা চিঠি রেখে যায়। নাজিব সেই চিঠি পড়ে জানতে পারে হাকিমের কাফিলের আন্ডারে একজন নতুন লোক কাজে লেগেছে। সে একজন আফ্রিকান আর সে এখানকার সব রাস্তাঘাট জানে। সে তাদের পালাতে এবং এখানে রাস্তা চিনিয়ে দিয়ে শহর অবধি পৌঁছাতে সাহায্য করবে। চিঠির কথাগুলো পড়ে নাজিব অনেক দিন পর আবার একটু বাঁচার আলো দেখতে পেল। পালাবার প্ল্যান করবার জন্য হাকিম একদিন সেই আফ্রিকান লোকটিকে নিয়ে নাজিবের কাছে পরিচয় করিয়ে দিতে আসে। সেই লোকটির নাম ছিল ইব্রাহিম কাদরি। পরিচয় পর্ব শেষ হওয়ার পর কাদরি তাদের জানায় কিছুদিনের মধ্যেই এখানে বড় কাফিলের ছেলের বিয়ে আছে আর সেই বিয়েতে এখানে সব কাফিলেরা চলে যাবে আর সেই দিনই তারা সুযোগ বুঝে এখান থেকে পালাবে। ঠিক দুদিন পর তাদের পালাবার দিন চলে আসে। সেদিন সকালবেলায় নাজিবের কাফিল যখন চলে যায় তারপর নাজিব অনেক দিন পর প্রাণ ভরে স্নান করে আর তারপর সে প্রথম দিনের পরে আসা জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করে পরতে থাকে। কিন্তু সে পরতে গিয়ে দেখে এখন যা তার শরীরের অবস্থা তার প্যান্টটা কোনোভাবেই কোমরে হচ্ছিল না। তাই সে ওখানে থাকা একটা বস্তা থেকে দড়ি কেটে প্যান্টটাকে আগে বেঁধে নেয় কোমরের সাথে। তারপর বউয়ের দেয়া আচারের জায়গা থেকে শেষটুকু আচার সে প্রাণ ভরে খেয়ে নেয় আর তারপর ওখানে ভেড়া উটগুলোকে ভাড়ো করে খেতে দেয় এবং তাদের বলে সে আজ এখান থেকে চলে যাচ্ছে আর কোনোদিন আসবে না। তাদের দেখার জন্য হয়তো অন্য কেউ আসবে। এই বলতে বলতে তার চোখ দুটো জলে ভরে যাচ্ছিল, কারণ এই কয়েকটা বছর তারাই একমাত্র এখানে তার সঙ্গী ছিল। তারপর তারা তিনজনে ওখান থেকে পালাবার জন্য বেরিয়ে পড়ে। সারাদিন হাঁটতে হাঁটতে যখন রাত হয় তখন তাদের তিনজনেরই জলের তেষ্টা পায়। সেই সময় কাদরি ওখানে একটি তাঁবু থেকে জল আনতে যায় আর সেখানেই থাকা কাফিল কাদরিকে দেখে নেয় আর তারপর তার উপর গুলি চালাতে শুরু করে। তারপর তারা তিনজনে কোনো রকমভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর রাত পেরিয়ে যখন সকাল হয় তারা আবার হাঁটতে শুরু করে। হাকিম তখন কাদরিকে জিজ্ঞাসা করে যে শহরের রাস্তায় পৌঁছাতে তাদের কতদিন টাইম লাগবে। কাদরি তাকে জানায় রাতের বেলা পালানোর সময় তারা রাস্তা হারিয়ে ফেলেছে, এখন তাদেরকে সূর্য অনুসরণ করে চলতে হবে। এই বলে তারা আবার হাঁটতে শুরু করে আর তার ঠিক কিছুক্ষণ পর হাকিম দূরে একটা জলাশয়ে উট জল খাচ্ছে দেখতে পায়। হাকিম সেটা নাজিবকে দেখায়। এটা দেখার পর তারা দুজনই জলাশয়ের দিকে ছুটতে শুরু করে। কাদরি তাদের বারবার বলতে থাকে ওটা কোনো জলাশয় নয়, ওটা মরীচিকা। আর কিছুক্ষণ পর তারা তাদের ভুলটা বুঝতে পারে এবং সেখানে গিয়ে তারা দেখে সেখানে কোনো জল নেই,
বরং সেখানে একটা উট বালির ওপর মরে পড়ে আছে। তারপর তারা একটা জায়গায় তিনজনে মিলে নামাজ পড়তে শুরু করে। আর সেই সময় কাদরি লক্ষ্য করে মরুভূমির বালিতে থাকা কিছু বিষাক্ত সাপ তাদের দিকে ছুটে আসছে। কাদরি কোনো রকমভাবে হাকিমকে নিয়ে সরে যায়, কিন্তু নাজিব সরতে পারে না। কাদরি তাকে বলে সে যেন একদম নড়াচড়া না করে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এবং নাজিব কোনো উপায় না পেয়ে সেটাই করে। আর ভাগ্যক্রমে নাজিব বেঁচে যায়। এরপর কাদরি আর হাকিম লক্ষ্য করে নাজিব দাঁড়াতে পারছে না, কারণ খালি পায়ে হাঁটার জন্য নাজিবের পায়ের নিচটা পুরো পুড়ে গেছে। তাই কাদরি তার গায়ের চাদরটাকে দুটুকরো করে নাজিবের দুপায়ে বেঁধে দেয়, আর তারপর তারা আবার হাঁটতে শুরু করে। এরপরেই আমরা দেখি হাকিমের খিদে এবং জলের তেষ্টায় হাকিম পাগলের মতো আচরণ করছে। কাদরি কোনো রকম তাদের মনে একটি সাহস জুগিয়ে তাদের হাঁটার কথা বলে। এরপর আমরা দেখি হাকিম আবারও মাটিতে পড়ে যায়। তখন কাদরি তাকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করে, আর তার কিছুক্ষণ পর নাজিবও আর হাঁটতে পারছিল না। তাই কাদরি তাদের এক জায়গায় দুজনকে শুইয়ে দেয়, আর তার নিজের শরীরের জামাটা খুলে তাদের ছায়া দেওয়ার চেষ্টা করে। তারপর সে হাকিমের মুখে তার কপালের ঘাম এক ফোঁটা করে দিয়ে তেষ্টা মেটানোর চেষ্টা করে। আর তার ঠিক কিছুটা পরেই হাকিম দূরে আবারও তার কল্পনায় শহর এবং জলাশয় দেখতে পায়, এবং সে সেই দিকেই পাগলের মতন ছুটতে শুরু করে। কাদরি এবং নাজিব তাকে আটকানোর চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না, এবং কিছু দূর যাবার পর সে জল না পেয়ে মুঠো মুঠো গরম বালি খেতে শুরু করে। আর তারপরেই ওখানে মুখে রক্ত উঠে হাকিম মারা যায়। এই দেখে নাজিব এবং কাদরি দুজনেই ভেঙে পড়ে। আর ঠিক সেই সময় কাদরি লক্ষ্য করে মরুভূমিতে এক বিশাল বালির ঝড় উঠেছে। সেই বালির ঝড়ে হাকিমের পুরো শরীরটা বালিতে চাপা পড়ে যায়। নাজিব আর কাদরি কোনো রকমভাবে ওখানে বালির ঝড়ের হাত থেকে রক্ষা পায়। এরপর তারা আবারও দুজনে হাঁটতে শুরু করে, আর তারপর নাজিব আবার মাটিতে পড়ে যায়। তখন কাদরি লক্ষ্য করে তার পায়ের নিচে মাংস খসে খসে পড়ছে। তাই সে নিজের পায়ের বুটটা খুলে তাকে পরিয়ে দেয়। আর ঠিক সেই সময় কাদরি লক্ষ্য করে একটা গিরগিটিকে, আর সে নাজিবকেও বলে প্রাণীর যখন দেখা মিলেছে নিশ্চয়ই এর আশেপাশে কোথাও জলাশয় আছে। তারপরে তারা দুজন এগিয়ে গিয়ে দেখে একটা ছোট্ট জলাশয় এবং তার আশেপাশে অনেক গাছপালা। জল থেকে নাজিব পাগলের মতন হয়ে যায় এবং জল খেতে যায়, কিন্তু কাদরি তাকে জোর করে আটকে রাখে, কারণ কাদরি জানতো অনেক দিন সে জল খায়নি। এখন যদি সে জল অনেকটা খেয়ে ফেলে তাহলে হয়তো সে হাকিমের মতনই মারা যাবে। তাই সে নাজিবের মুখে এক টুকরো কাপড় করে এক ফোঁটা করে জল খাওয়াতে শুরু করে এবং তার তৃষ্ণা মেটায়। তারপর তারা ওখানেই কিছুটা সময় বিশ্রাম নেয়। তারপর তারা আবারও হাঁটতে শুরু করে। এরপর কাদরি ওখানে একটা গাড়ির চাকার দাগ এবং একটা খালি বিস্কুটের প্যাকেট দেখতে পায়। গাড়ির চাকার দাগের দিকে তারা দুজনেই জনবসতি পাওয়ার আশায় ছুটতে শুরু করে, কিন্তু জনবসতি তো দূরের কথা, তারা কিছু দূর গিয়ে দেখে আবারও চারিদিকে ধুধু করছে মরুভূমি আর বালি। তারপর তারা দুজনেই ওখানে সারাদিন কাটায়, এবং তার ঠিক পরের দিন সকালবেলায় নাজিব ঘুম থেকে উঠে কাদরিকে আর দেখতে পায় না। শুধু দেখে কাদরি তার জন্য এক বোতল জল আর একটা খেজুর রেখে কোথাও যেন চলে গেছে। নাজিব সেই এক বোতল জল আর খেজুর নিয়ে হাঁটতে শুরু করে, আর কিছু দূর যাবার পর তার আবারও দারুণ জল তেষ্টা পায়। সে তখন সেই বোতলের জল আর সেই একটা খেজুর খেয়ে নেয়, আর তারপর আবার হাঁটতে শুরু করে। এবং হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ বালির ওপর পড়ে যায়, এবং তার হাত থেকে কাঁচের বোতলটি গড়াতে গড়াতে শহরের রাস্তার উপর চলে যায়। আর কাঁচের বোতলের আওয়াজ শুনে সে উঠে পড়ে, এবং সেই রাতের বেলায় সে ওখানকার অনেক গাড়ির কাছেই সাহায্য চায়, কিন্তু তাকে কেউই সাহায্য দেয় না। এইভাবেই পুরো রাতটা কেটে যায়। ঠিক তার পরের দিন সকালবেলায় সে আবারও ওখানকার গাড়ির কাছে সাহায্য চাইতে শুরু করে। তাদের মধ্যেই একজন শেঠ হঠাৎই গাড়ি নিয়ে এসে দাঁড় করায় তার সামনে। তার এই অবস্থা দেখে শেঠ তাকে গাড়িতে তুলে নেয় এবং তাকে শহরে যেতে সাহায্য করে। শেঠ তার গাড়িতে তাকে তোলার পর তার অবস্থা দেখে তাকে এক বোতল জল খেতে দেয়। নাজিব সেই এক বোতল জল খেয়ে এসি গাড়িতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। তারপর আমরা দেখি শেঠ তাকে শহরে পৌঁছে দিয়েছে এবং নাজিব তাকে দুহাত দিয়ে প্রণাম করছে। যখন সে পাগলের মতন এদিক ওদিক ঘুরছিল, ওখানেই ইন্ডিয়ান কমিউনিটির কিছু লোক তাকে তাদের নিজেদের আশ্রয় নিয়ে আসে এবং তাকে ডাক্তার দেখিয়ে সেবা সুস্থতা দেয়। 15 দিনের মধ্যেই নাজিব প্রায় অনেকটাই সুস্থ হয়ে যায়। তারপর তারা নাজিবের কাছ থেকে তার বাড়ির ফোন নাম্বার জোগাড় করে নাজিবকে তার বউয়ের সাথে কথা বলার জন্য ফোনটি দেয়। প্রায় 4 বছর পর ফোনের ওপাশ থেকে তার বউ এবং বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। তার কাছে এটা পুরো স্বপ্নের মতো লাগছিল, আর সেখানেই সে জানতে পারে তার একটা ছেলে হয়েছে। তারপর নাজিব সেখানকার থানায় তার মিসিং ডায়েরি করে,
কারণ তার ভিসা পাসপোর্ট সেখানকার কাফিল তার কাছ থেকে সব নিয়ে নিয়েছিল। আর সেখানেই সে থানার ওয়ান্টেড ক্রিমিনালদের ছবির মধ্যে দেখতে পায় ইব্রাহিম কাদরির ছবি। আর তখনই সে বুঝতে পারে ইব্রাহিম কাদরি একজন আসামি। তাই সে তাকে শহরের রাস্তা অবধি এগিয়ে দিল, তার সাথে শহর অবধি আসতে পারেনি। পরের দিন পুলিশ সেখানে একটা বড় জেলের মধ্যে নাজিব সহ আরও অনেকজনকে লাইন দিয়ে দাঁড় করায়, কারণ সেই জেলের মধ্যে কাফিলেরা আসে এবং তাদের পালিয়ে যাওয়া চাকরদের চিহ্নিত করে আবার তাদের কাছে নিয়ে চলে যায়। অনেক কাফিলের মধ্যে নাজিব তার কাফিলকেও দেখে চমকে ওঠে এবং সে ভয়ে একজনের পেছনে লুকোতে যাবে। ঠিক সেই সময় তার কাফিল তাকে চিনে নেয় এবং তার সামনে এসে তাকে আরবি ভাষায় অনেক কিছু বলে চলে যায়। নাজিব কিছুই বুঝতে পারে না। সে যখন পাশের লোকটিকে জিজ্ঞাসা করে, পাশের লোকটি তাকে বলে সে তার আসল কাফিল নয়। সে সেদিন তার নিজের লোককে না পেয়ে তাকে এবং তার বন্ধুকে এখান থেকে নিয়ে গিয়েছিল। আর সে যদি তার আসল লোক হতো তাহলে সে ঠিকই তাকে আজ এখান থেকে মারতে মারতে নিয়ে যেত। এই শুনে নাজিব এক জায়গায় বসে কাঁদতে শুরু করে। এরপর সেখানে তার 3 মাসের জেল হয়, কারণ তার কাছে পাসপোর্ট এবং ভিসা না থাকার পরেও সে এই দেশে ছিল বলে। এরপর তার দেশে ফেরার দিন চলে আসে এবং সে যখন প্লেনে উঠছিল তার 2 চোখ জলে ভরে যাচ্ছিল, কারণ সে আশপাশে লক্ষ্য করছিল সবাই তার বাড়ির জন্য অনেক কিছু নিয়ে প্লেনে উঠছে, কিন্তু সে তার পরিবারের জন্য কিছুই নিয়ে যেতে পারছে না, শুধু তার এই বাকি জীবনটা ছাড়া। আর এখানেই মুভি শেষ হয়। মুভি শেষে আমি একটাই কথা বলতে চাই, আমার যেসব ভাই এবং দাদারা কাজের জন্য বিদেশে যাচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যাবার আগে সব কিছু বিবেচনা করে এবং সব কিছু ঠিকঠাক দেখে তবেই বিদেশে যাবেন, কারণ আপনি আপনার পরিবারের কাছে একটা পুরো পৃথিবীর সমান।